আলাইকুম। আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতেও পাচ্ছ। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আশা করি সব ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আজকে আমাদের ভেক্টরের ৪ নাম্বার লেকচার। তো আমরা এর আগের ৩টা লেকচারে ভেক্টর যোগ করা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা হচ্ছে ওই যে ভেক্টর একটা সেটাকে আমরা ভাঙবো। ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা ভাইয়া, আজ আমার জন্মদিন, আপনার কাছ থেকে দোয়া চাই। অনেক দোয়া থাকলেও মাশরাফি বিন মুর্তজা হাওলাদার, সরি মাশরাফি বলার পরে বিন মুর্তজা জড়তার কারণে চলে আসছে, গতি জড়তার কারণে। মাননীয় স্যার ভালো আছেন? আসি ভালো স্যার, আসি আলহামদুলিল্লাহ ভালো আছি। চার আলিফ টানতেছে। ওকে বস, চলো সবাই খাতা কলম বের করি, আমরা শুরু করি আজকের পড়া। খুবই 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 ইন্টারেস্টিং পড়া, খুবই মজার পড়া আছে আজকে। এবং আমরা হচ্ছে আজকে আজকে আসলে আসলে অনেক অনেক মজার মজার রিয়েলি কিছু ইন্টারেস্টিং টপিক আছে, যেগুলো দেখলে আসলে তুমি একদম মানে কি বলবো, হাসতে হাসতে খাট থেকে পড়ে যাবে। তোমার টেবিলে বসে থাকতে ইচ্ছা করবে না, হঠাৎ করে দেখবে নাচতে ইচ্ছা করছে, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি নাচার মতো অবস্থায় চলে গেছি। এই ঠিক আছে তো? যাক, ঠিক আছে। ওকে বস, তাহলে চলো শুরু করি। এখন কেউ কেউ আর কমেন্ট করবা না একেবারে। তোমার মোবাইল বলো, পিসি বলো, ল্যাপটপ বলো, যেখানে তুমি ক্লাস করছো সেই ডিভাইসটাকে হাত থেকে একদম ১ হাত দূরে সরায় রাখো এবং মাঝখানে খাতা রাখো। যা কিছু লিখছি তুমি সেগুলা খাতায় তোলার চেষ্টা করো। যদি তোমার কাছে মনে হয় যে না, লিখতে গেলে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, তাহলে আগে ক্লাসে ফোকাস করো, কিন্তু মোবাইল এখন কেউ ধরো না, হাতের কাছে কেউ মোবাইলটা এখন রেখো না। ঠিক আছে? চলো আমরা তাহলে শুরু করি। ভাই আপনি সেরা। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুশফিক, আর পড়া দরকার নেই বাবা, তুমিও সেরা, অনেক সেরা। মাননীয় স্যার কেমন আছেন? আসি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, চলেন চলেন বস, আমরা তাহলে শুরু করে দেই। ওকে, প্রথম যে টপিক সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। আজকে ম্যারাথন পড়া পড়তে হবে কিন্তু। ভেক্টর বিভাজন, দেখো খেয়াল করে বস, আমরা আসলে আজকে কি নিয়ে আলোচনা করব সেটার একটা জিনিস তোমার একটু বুঝাই। এতদিন আমরা যোগ নিয়ে কাজ করেছিলাম। যেমন আমি জাস্ট তোমাকে যদি একটা এক্সাম্পল দেই যে বীজগাণিতিক নিয়মে এটার এক্সাম্পলটা কেমন হতে পারে। সাপোজ আমাদের ৫-এর সাথে আমি যদি ৩ যোগ করি, ৫-এর সাথে যদি ৩ যোগ করি তাহলে কত আসে? তাহলে দেখো ৮ আসে। কিন্তু বলতো, আমি কি চাইলে এই ৮ কে আরেকটু অন্যভাবে বলি, ৫ আর ৩ কে যদি যোগ করো, যতভাবেই তুমি যোগ করো না কেন, রেজাল্ট কিন্তু এই একটাই আসবে। ৫ আর ৩ কে যোগ করলে রেজাল্ট কিন্তু এই একটাই আসবে, সেটা হচ্ছে ৮। কিন্তু বলতো, ৮ কে আমি যদি চাই একটু ভেঙে লিখতে, তাহলে কি শুধুমাত্র ৫ যোগ ৩ এভাবে করেই ভাঙা যায়, নাকি চাইলে আরো বিভিন্ন ভাবে ভাঙা যায়? যে আমি চাইলে এটাকে ৪ যোগ ৪ আকারে লিখতে পারি, আমি চাইলে এটাকে ৬ যোগ ২ আকারে লিখতে পারি, আমি চাইলে এটাকে ১ যোগ ৭ আকারে লিখতে পারি। এরকম কোটি কোটি উপায় কিন্তু আমি এটাকে ভেঙে লিখতে পারি। এখন কথা হচ্ছে যে শুধু কি আমি এরকম দুইটা সংখ্যার যোগফল আকারেই ৮ কে লিখতে পারি? না, আমি চাইলে কিন্তু এখানে এটাকে 1 প্লাস 2 প্লাস 5 এইভাবে করে কিন্তু ৮ বানাতে পারি। অথবা আমি যদি চাই যে না, 1 যোগ 2 যোগ 3 যোগ 2 এইভাবে করেও কিন্তু আমি 8 বানাতে পারি। অথবা চাইলে আমি কিন্তু ধরো যে 6 না কি বলবো, ধরো যে হচ্ছে 3 যোগ 2 যোগ 2 যোগ 1 এভাবে বিভিন্ন ভাবে যোগ করে কিন্তু আমি 8 বানাতে পারি। তাহলে ভাইয়া একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, আজকে আমাদের ক্লাসটা মূলত কি নিয়ে। আমরা এতদিন পর্যন্ত যেটা করেছি যে ভাইয়া দুইটা ভেক্টর ছিল, সেগুলাকে যোগ করেছি। এগুলো কিন্তু ভেক্টর না, এগুলো জাস্ট সংখ্যা দিয়ে তোমাকে আমি একটু রিলেট করাচ্ছি, কারণ আমরা এই জিনিসগুলো জানি। সো যে জিনিসটা আমরা জানি না সেটাকে একটু জানা কোনো কিছু দিয়ে যখন তুমি একটু ব্যাখ্যা করতে যাবা, তখন মাথায় তাড়াতাড়ি ঢুকে। সো এই কারণে আমি এই এক্সাম্পল গুলা দেওয়ার চেষ্টা করছি। সো দেখো, আগে আমরা যেটা করতাম, দুইটা সংখ্যা যোগ করে ৮ পেতাম, কিন্তু ৮ কে চাইলে ভেঙে অনেক উপায় কিন্তু আমি এটাকে ভাঙতে পারি। আমি তো দশমিকে যাইনি, আমি তো চাইলে ৮ কে এভাবেও লিখতে পারি, ১০ মাইনাস ৪ যোগ ২ এভাবে করেও তো লিখতে পারি। সো তাহলে কোটি কোটি উপায় কিন্তু ৮ সংখ্যাটাকে আমরা বানাতে পারি, কিন্তু ৫ আর ৩ কে যোগ করলে রেজাল্ট কিন্তু একটাই আসবে, সেটা হচ্ছে ৮। এই দেখো, মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলছে কিছু বুঝতেছি না। শোনো ভাইয়া, তুমি আসলে এটা বোঝার কথা না, কারণ এটা অনেক কঠিন।
এই যে জিনিসগুলো পড়াচ্ছি এটা অনেক কঠিন, বিশ্বাস করো আমার হৃদয় ফেটে যাচ্ছে এত কঠিন জিনিস পড়াতে গিয়ে। কারণ ৫ আর ৩ যোগ করলে যে ৮ হয় এটা আমি ভাবতেই পারি না। আমার এই জিনিসটা এত কঠিন লাগে। ফাউল, এটা কোনো কথা? এটা না বুঝার কি আছে? এখনো পর্যন্ত আমি না বুঝার কিছু বলছি? বলো, তোমরাই বলো। হায় আল্লাহ! দেখো আবার বলছি, তো আমরা যখন ২ টা সংখ্যাকে যোগ করি তখন কিন্তু রেজাল্ট আসে একটাই। কিন্তু এই ৮ কে আমি চাইলে কিন্তু অনেক উপায়ে ভেঙে লিখতে পারি। ভাইয়া এত কঠিন কথা বললেন, আমরা তো ভাইয়া বসে থাকতে পারছি না। আমরা তো দাঁড়ায় যেতে ইচ্ছা করছে কারণ মাথার উপর দিয়ে যাচ্ছিল যে, এ কারণে বসেছিলাম। হঠাৎ করে মনে হলো আরে কনসেপ্টটা তো মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু লাফিয়ে দাঁড়াই যাতে করে ভেতর দিয়ে যায়। মানে কি অবস্থা ভাই? এহ! আমারে বলো। ওকে, সো তাইলে এটা আশা করি সবাই বুঝছি। ভাই বুঝছি না প্লিজ বলো বুঝছি। আমার কানতে ইচ্ছা করছে। ওই বেটা বুঝছি না বস বলেন। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো তাহলে আমরা কিন্তু এখন আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে ছি, ছি ভাইয়া আপনি একজন শিক্ষক হয়ে একজন স্টুডেন্ট বুঝছিল না তাকে আপনি এভাবে করে বলতে পারলেন? এরকম একটু মায়া কান্না সহ একটা পোস্ট দিয়ে দিও না আবার যে ভাইয়া আমরা না হয় একটু কম বুঝি কিন্তু তাই বলে কি আমাদেরকে নিয়ে আপনি এরকম মজা করবেন? মানে শোনো আকাশ থেকে অনেক কিছুই যাবে সেগুলোকে ধরে মাথায় নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? দেখো তো ভাই আমি শিওর আমি শিওর আমি আমি আজকে শেষ আজকে শেষ আজকে আমার গাইড লাভে পোলাপান। আপনি একজন শিক্ষক হয়ে এটা কিভাবে করতে পারলেন আমাদের মতো স্টুডেন্টদের সাথে? যত সব দেখো সহজ জিনিসটা ভাই। ওকে বস, তো দেখো এইখানে আমরা এতদিন বস যেটা পড়ছি একটু মনোযোগ দেই, ফোকাস ফোকাস। ২ টা ভেক্টর যখন ছিল তখন তাদের যে যোগফল সেটা কিন্তু বস এই একটাই ছিল। ঠিক আছে, ২ টা ভেক্টর যখন ছিল তাদের যোগফল কিন্তু এই একটাই ছিল। সেটা আমরা কিভাবে বের করেছিলাম? এই ২ টা ভেক্টর দিয়ে আমরা একটা সামান্তরিক এঁকেছিলাম এবং সেই সামান্তরিকের যে কর্ণটা ছিল সেটা কিন্তু ছিল এটা লব্ধি। তো আমরা বলছিলাম যে এই ২ টা ভেক্টরের যোগফল কিন্তু এই একটাই হবে। এই ২ টা ভেক্টরের যে যোগফল বা লব্ধি সেটা কি হবে? এই একটাই কিন্তু হবে। কারণ দেখো আমরা যদি এটাকে একটু এই পাশে নিয়ে আসি এবং এটাকে একটু এভাবে নিয়ে যাই তাহলে বস লব্ধি আসলে কোনটা হবে? লব্ধি হবে হচ্ছে এই যে এইটা হবে লব্ধি। তো ২ টা ভেক্টর যোগ করলে আমরা কিন্তু এই লব্ধিটাই পাবো। এইবার আসো আমি যেটা পড়াতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে যদি আমি এই ভেক্টরটাকে ভেঙে খেয়াল করো ৮ কে যেমন ভেঙে ৪ যোগ ৪ আকারে লিখেছিলাম বা ৩ যোগ ৫ আকারে লিখেছিলাম ঠিক তেমনি আমি যদি এখন এই ভেক্টরটাকে ভেঙে ২ টা ভেক্টরে পরিণত করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ছবিটা আসলে কেমন হবে এইটা একটু দেখতে চাচ্ছি। দেখো বস আমরা কিন্তু চাইলে এই ভেক্টরটাকে বলো তো দেখি এই ২ টা হলুদ ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করতে পারি? পারলে ওয়াই বলো, ওয়াই। পারলে বলো ওয়াই। এই সাব্বাস, পারি। আচ্ছা ভাই বলো তো আমরা কি চাইলে এই ভেক্টরটাকে এইটা প্লাস এইটা এরকম ২ টা ভেক্টরে পরিণত করতে পারি? এই ভেক্টরটাকে চাইলে এইটা প্লাস এইটা এরকম ২ টা ভেক্টরে পরিণত করতে পারি। সুপার, ভেরি গুড। এইবার আসো আমরা চাইলে কিন্তু ভাই দেখো চাইলে কিন্তু এইটা প্লাস এইটা এরকম উপায়েও প্রকাশ করতে পারি। তো ভাই এরকম কি তাহলে মাত্র এই ৩টা উপায় আছে যে এরকম ২টা ভাবে প্রকাশ করা যায় না অসংখ্য উপায় থাকা পসিবল? বলো আমাকে। কোটি কোটি ছবি হতে পারে। সাব্বাস আতিকুজ্জামান, সাব্বাস, লাভ ইউ। তাহলে এরকম কিন্তু অসংখ্য উপায় থাকতে পারে বেটা। তাহলে দেখো শুধু কি এরকম ২টা ভেক্টরই পসিবল? না, চাইলে কিন্তু দেখো এরকম ৩টা ভেক্টর যোগ করেও কিন্তু আমরা এটা বানাতে পারি। খেয়াল করো এই হলুদ ৩টা ভেক্টর যোগ করলেও কিন্তু এই সবুজ ভেক্টরটা আসে। শুধু কি তাই? না, আমি যদি এই নীল ৩টা ভেক্টরকে যোগ করি তাহলেও কিন্তু এই সবুজ ভেক্টরটা আসবে। এই যে এই ভেক্টরগুলা যে আঁকাচ্ছি এগুলাকে বলা হচ্ছে মূল ভেক্টরের উপাংশ। আবার বলছি
এই যে ভেক্টর গুলাকে আঁকছি, যাদেরকে যোগ করে আমি মূল ভেক্টরটা পেলাম, এই ভেক্টর এইগুলা এইগুলা এদেরকে আমরা বলছি উপাংশ। এদেরকে আমরা কি বলছি? উপাংশ বা কম্পোনেন্ট। ইংলিশে এটাকে বলছি কম্পোনেন্ট, এটাকে আমরা বলছি উপাংশ। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে উপাংশ বলতে আসলে ফিলটা কি। আবার দেখো এখানে যে ভেক্টরটা আছে, সেই ভেক্টরকে চাইলে কিন্তু আমরা এইরকম প্লাস এইরকম দুইটা ভেক্টরে পরিণত করতে পারি। তো এই দুইটা ভেক্টরকে আমরা কিন্তু বলবো এটা হচ্ছে এই সবুজ ভেক্টরের দুইটা উপাংশ। কেন দুইটা উপাংশ? কারণ এই দুইটা উপাংশকে যদি আমি এখন যোগ করি তাহলে কিন্তু আমি মূল ভেক্টরটা পাবো। বুঝতে পেরেছো? স্যার আপনার লেখাগুলো এত সুন্দর কেন? আমি একটু পরে আসছি, দাঁড়াও, এটা নিয়ে আমি ওই যে বললাম প্রতিভা, ঘুমাতে পারি না, সো এইগুলো আবার বলবো, চিন্তা করো না। সো এটা আশা করি সবাই আমরা ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্লিয়ার। আটকায় যাচ্ছে কেন? তাহলে তোমার এন্ডে সমস্যা ভাইয়া, কারণ তাহলে সবারই আটকাতো। ঠিক আছে, ওকে, জোস। এবার আসো আমরা তাহলে এই যে হিজিবিজি লেখাগুলো আছে না, এই হিজিবিজি লেখা তোমরা অলরেডি বুঝে গিয়েছো, তোমাদেরকে বোঝানো শেষ হয়ে গিয়েছে। দেখো হিজিবিজি লেখাতে কি লেখা আছে একটু পরে দেখি। কোন একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমন ভাবে বিভাজিত করা হয় যে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলার লব্ধি হয়, মানে কি বললো? যে যদি একটা ভেক্টরকে, মনে করো এটা হলুদটা একটা ভেক্টর, এই ভেক্টরকে যদি দুই বা ততোধিক, ধরো দুইটা ভেক্টরে আমরা বিভাজিত করছি, এমন ভাবে বিভাজিত করছি, এই হলুদ কালারের ভেক্টরটাকে আমরা এমন ভাবে বিভাজিত করেছি যে মূল ভেক্টরটা বিভাজিত অংশগুলার লব্ধি হয়। দেখো মূল হলুদ কালারের ভেক্টরটা বিভাজিত অংশগুলার যোগফল বা লব্ধি হয়, তবে এই বিভাজনকে ভেক্টর বিভাজন বলে। তাহলে এই যে একটাকে ভেঙে দুইটা বানালাম, এটাকে আমরা বলছি ভেক্টর বিভাজন। এই বিভাজিত অংশগুলোকে মূল ভেক্টরটির উপাংশ বলে। অর্থাৎ এই সবুজটা এদেরকে আমরা বলছি এই ভেক্টরের দুইটা উপাংশ। বুঝতে পেরেছো? হাই হাই বলতেছে সাউন্ড কম স্যার, আমার গলার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি চিল্লিয়ে যাচ্ছি, আর ও বলছে যে সাউন্ড নাকি কম। ওকে জোস, তাইলে দেখো আমরা উপাংশটা আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে দেখো এটাও আমাদের বোঝা হয়ে গিয়েছে যে অসংখ্য উপায়ে একটা ভেক্টরকে দুই বা ততোধিক উপায়ে ভাগ করা যায়। এটা আমরা অলরেডি কিন্তু দেখেছি যে একটা ভেক্টরকে আমরা চাইলে অসংখ্য অসংখ্য উপায়ে কিন্তু বিভাজিত করতে পারি। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া, কিছু দেখতেছিও না শুনতেছিও না, এই তাহলে একটু অ্যাপের থেকে বের হয়ে, ও শুনতা না শুনলে আমি আর কার সাথে কথা বলছি? আরিফা মমতাজ, সব ঠিক আছে, তোমার এন্ডে সমস্যা, ওকে। এবার আসো আমরা একটা ল সম্পর্কে জানবো, সাইন ল। এইটার সুন্দর প্রমাণ আছে, কিন্তু প্রমাণটা আমি তোমাদেরকে এখন দেখাবো না। প্রমাণটা তোমরা ম্যাথে গেলে, ত্রিকোণমিতিতে গেলেই পাবা। প্রমাণটা একটু জাস্ট দেখে রাখো আমার কাছে এখানে। সেটা হচ্ছে, মনে করো আমাদের এখানে একটা ত্রিভুজ আছে। সো ভাই এই ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের এ বাহু। এই এ বাহুটার যে বিপরীত কোণ, সেটা হচ্ছে মনে করো আলফা। এইটা মনে করো বি বাহু, তার বিপরীত কোণ যেটা সেটা হচ্ছে বিটা। এটা মনে করো সি বাহু, এটার বিপরীত বাহু হচ্ছে গামা। এখন এইটুকু দেখার পরে অনেকে বলবে ভাইয়া এইটা তো বুঝি নাই, ভাইয়া এখানে এখনো আমি বুঝানোর মতো কিছু বলি নাই, জাস্ট একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য লিখছি এবং তিনটা কোণ লিখেছি। আচ্ছা এই আরিফা মমতাজ এর কি একটু, আচ্ছা ও বুঝলাম, ও দেখতেছে না, ও শুনতেছে না, কিন্তু কমেন্ট করতেছে কিভাবে বুঝলাম না। আচ্ছা ত্রিভুজের যে কোনো বাহু বিপরীত কোণে সাইন আছে, আরে সাব্বাস সাব্বাস সাব্বাস, ওকে। তো তাহলে দেখো সোনা পাখিরা আমার, যে এইখানে একটা ত্রিভুজ, এটা কিন্তু এখন আমি কিন্তু ভাইয়া এটা যদি বলো বুঝি নাই আমি কেন দেবো এখানে। একটা ত্রিভুজ ছিল, তোমরা হয়তো অনেকেই জানো না যে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, এবং এটাও হয়তো বা অনেকের অজানা যে ত্রিভুজের তিনটা কোণ থাকে তো এই যে তিনটা বাহুর তিনটা কোণ, এখানে একটা অনুপাত লেখা যায়। এটা প্রমাণটা খুব সহজ, তোমরা ত্রিকোণমিতি বই খুললেই পাবা বা ম্যাথের বই খুললেই পাবা, কিন্তু প্রমাণটা আমি দেখাবো না। প্রমাণটা যেহেতু ম্যাথের স্কোপের মধ্যে পড়ছে, খালি খালি ফিজিক্স এখানে টেনে আনবো না, ওখানে গিয়ে দেখবাই তোমরা, জাস্ট সূত্রটার একটু হেল্প আমার লাগবে,
সেই কারণে সূত্রটা একটু দেখাচ্ছি। দেখো ভাই, আমাদের এইখানে একটা বাহু হচ্ছে এ। তো দেখো এ বাহুটার বিপরীত যে কোণ সেটা কত, আলফা না? তো আমি উপরে লিখবো এ আর নিচে লিখবো সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা গুড। তারপরে আমি এইটা লিখবো হচ্ছে বি বাহু, এই বাহুর দৈর্ঘ্য বি, বি এর বাহুটার বিপরীত কোণ কত, বিটা। তো আমরা এটা লিখবো যে বি ডিভাইডেড বাই সাইন বিটা। ঠিক আছে, এবং সি যেটা সেটা সমান সমান লিখবো হচ্ছে ভাইয়া সাইন গামা। সো এই লটাকে আমরা বলছি আমাদের সাইন ল। এই লটাকে আমরা কি বলছি, সাইন ল। এই জিনিসটা আমাদের কিন্তু লাগবে। একজন খুব রিলেভেন্ট প্রশ্ন করেছে যে এই ভেক্টরের সাথে অনেক বেশি রিলেটেড, বলেছে ভাই আপনার বয়স কত? আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বয়স নিয়ে পড়াশোনা হচ্ছিল, আমি ভুলে গিয়েছিলাম, দুঃখিত। চলো আমরা এবার ভেক্টরে চলে যাই। ঠিক আছে ভাইয়া, আজকে বেশি আটকা যাচ্ছে, তোমার এন্ডে সমস্যা, সানজিদা সালসাবিল তোমার এন্ডে সমস্যা ভাইয়া। ওকে, সো তাহলে সাইন ল যেটা সেটা আমরা কিন্তু এখান থেকে দেখলাম। ওকে, অসাধারণ। এখন আসো আমরা একটু বের করতে চাই যে আগে যেমন আমরা দুইটা ভেক্টরকে যোগ করে একটা মান পাইছিলাম, এইবার আমরা একটা ভেক্টরকে যে দুইটা উপাংশে ভাগ করব, তো সেই দুইটা উপাংশে ভাগ করলে সেটার মান কত হবে এইটা আমরা একটু বের করতে চাই। যেমন উদাহরণ দেই, আগে যেমন 5 আর যোগ 3 করে 8 পাইছিলাম, এখন 8 কে যদি আমি যে কোনো দুইটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করি, তাহলে ওই দুইটা সংখ্যার যোগফল আসলে কত কত হবে। হতে পারে সেটা একটা 5 আর একটা 3, হতে পারে একটা 2 আর একটা 6। সো তাহলে এই যে মানগুলা কত সেইটা আমরা এখন বের করতে চাই। অর্থাৎ একটা ভেক্টরকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে, আচ্ছা এই যে এর একটু দেখেন তো ব্যান করা যায় কিনা, এই যে আমাদের ইয়ার যে গায়িকা মমতাজকে। আপনার কি মমতাজের কোনো ফেভারিট গান মনে আছে আপু? খাইরুল্লো, 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 তুমি কিন্তু এভাবে চিল্লাপাল্লা করো না প্লিজ। প্লিজ তুমি একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করো প্লিজ, প্লিজ বলছি। ওকে, ফাইটটা যায়, হ্যাঁ, আরে এটা আমি কেমনে ভুলে গেলাম, ফাইটটা যায়। ওকে, আমি নাম দেখেই বলেছি যে বলছিল একটু আগে। ওকে, তো দেখো ছোট ভাই, দেখো তো এখানে আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে কি, দেখো একটু মনোযোগ দাও, ফোকাস, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলা। মনে করো আমাদের কাছে এইরকম একটা ভেক্টর আছে, এই ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে চাই। এখন যারা কমেন্ট করবে তারা আসলে বস্তি, তারা হচ্ছে বস্তি। এই বস্তি মানে কি বলো, বস্তি মানে কি বলতে হবে। এই আমার নেট প্রবলেম, অলস, রাইট, অলস না, আমার নেট প্রবলেম না, তাইলে ইয়া করতো। বস্তি মানে হচ্ছে অলস। তো ভাই এখন কমেন্ট করুন না প্লিজ। দেখো এইখানে মনে করো ভাই আমার, আপুরা আমার, দেখো মনে করো এইখানে আমাদের দুইটা ভেক্টর, আমরা এটার ভাগ করলাম, এই হলুদ কালারের ভেক্টর, এটার নাম দিয়েছি মনে করো আর, ঠিক আছে, এবং এটার নাম দিয়েছি পি, এটার নাম দিয়েছি কিউ। সো এই আর ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করেছি, একটা পি একটা কিউ। সো যদি আমি আর এর মান জানি তাহলে পি আর কিউ কত হবে সেইটা আমি নির্ণয় করতে চাচ্ছি। আমাদের কাছে দুইটা কোণ ধরো দেওয়া আছে, ধরো আমরা একটা যদি সামান্তরিক একটু এঁকে ফেলি কষ্ট করে, আমার তো আঁকতে অনেক কষ্ট হচ্ছে, দেখো কত কষ্ট করে আঁকছি, তোমাদেরও নিশ্চয়ই এত কষ্ট করতে হয় ছবি আঁকতে গেলে, দেখেছো কত কষ্ট করে যে সরাতে হচ্ছে আমাকে, হ্যাঁ অনেক কষ্ট, মানুষের কষ্টের সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে 2 দিন পরে। সো দেখো একটু খেয়াল করে, এই যে হলুদ কালারের যে ভেক্টরটা ছিল ভাইয়া, এই যে হলুদ কালারের যে ভেক্টরটা ছিল, সেই হলুদ কালারের ভেক্টরটাকে আমরা কিন্তু এখন একটা পি আর একটা কিউ এইরকম দুইটা উপাংশে ভাগ করছি। মনোযোগ দাও, আর ভেক্টরকে আমরা কিন্তু একটা পি আর একটা কিউ এরকম দুইটা উপাংশে ভাগ করছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা সেটা আমরা ধরে নিচ্ছি আলফা,
এই অ্যাঙ্গেলটা মনে করো বললাম বিটা। আমাদেরকে যেটা বলে দেয় যে আর ভেক্টরকে এমন দুইটা উপাংশে ভাগ করো যেন একটা ভেক্টর মূল ভেক্টরের সাথে আলফা কোণে থাকে এবং আরেকটা ভেক্টর মূল ভেক্টরের সাথে বিটা কোণে থাকে। আবার বলছি কথাটা, আমাদেরকে বলে দেয় যে ভাই তুই এমন এই হলুদ কালারের ভেক্টরটাকে এমন দুইটা উপাংশে ভাগ কর যেন একটা ভেক্টর মূল ভেক্টরের সাথে আলফা কোণে থাকে এবং আরেকটা ভেক্টর মূল ভেক্টরের সাথে বিটা কোণে থাকে। আচ্ছা, খুব ভালো কথা, শুনে অন্তরটা জুড়িয়ে গেল। এইটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ভাইয়া এইটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও যে বিটা, এটা কি বুঝতে পেরেছো নাকি মাথার উপর দিয়ে গিয়েছে যে ভাইয়া এটা তো জীবনে কোনোদিন দেখিনি? ভাইয়া আর এর উপাংশ কি চারটা? না ভাইয়া, আর এর উপাংশ দুইটাই। দেখো এই ভেক্টরটা সমান সমান এইটা প্লাস এইটা, তো সামান্তরিক সূত্রে আমরা যেরকম সামান্তরিক বানায় নিতাম না, এখানেও সেরকম বানায় নিছি আর কি, একান্তর কোণ বলে। সাব্বাস, লাভ ইউ অল। একান্তর কোণ, ওয়াও, অস্থির। তো তাহলে এটা যদি বিটা হয় ভাইয়ারা, এটাও কিন্তু হবে বিটা। তাহলে ভাইয়া পুরা বলো তো, এই যে আমাদের সোনা পাখি অ্যাঙ্গেলটা এখানে আছে, এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি আলফা হয়, এইটা যদি বিটা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই এইটার মান জানার পরে হাসতে হাসতে খাট থেকে পড়ে যাবে বা বিছানা থেকে পড়ে যাবে বা টেবিল থেকে পড়ে যাবে যে এইটার মান হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। দেখো তো, এটা কি তোমরা এগ্রি করেছো? সাবাস। কারণ ভাই দেখো, তিন কোণের সমষ্টি হতে হবে 180। তাহলে এই দুইটা মিলে যদি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের কথা বলছি, এবিসি ত্রিভুজের কথা বলছি, সো ত্রিভুজ এ বি সি তে কিন্তু এইটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে এই তিন কোণের সমষ্টি তো হতে হবে 180। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 টোটাল থেকে আলফা বিটাকে বাদ দিলে যা হয় এই হলুদ অ্যাঙ্গেলটা তাই হবে। আচ্ছা, তাহলে দেখো ত্রিভুজ এ বি সি যদি চিন্তা করো, এ বি সি ত্রিভুজের মধ্যে আমরা এইবার যদি সাইন ল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? লেখা যায় পি ডিভাইডেড বাই সাইন বেটা সমান সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। খেয়াল করো, এই যে কিউ বাহু ছিল, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, পি এর বিপরীত বা কোন কোনটা? বিটা, পি ডিভাইডেড বাই সাইন বিটা। আবার দেখো কিউ, এই ত্রিভুজটা নিয়ে কথা বলছি আমরা, এটা ভুলে যাও, এটা ভুলে যাও। সো তাহলে এই ত্রিভুজের কথা বললে সাইন ল একটু আগে যেটা শিখলাম, যদি আমি পি বলি, পি এর বিপরীত কোণ কত? বিটা, তো পি বাই সাইন বিটা, পি বাই সাইন বিটা। কিউ যেটা, সেটার বিপরীত কোণ হচ্ছে আলফা, তো কিউ বাই সাইন আলফা। এবং আর এর যে বিপরীত কোণটা সেটা আসলে কত? সেটা হচ্ছে 180 আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। বুঝতে পেরেছো নাকি মাথার চুল ছিঁড়ে গেল কয়েকটা? ঠিক আছে, বুঝতে পেরেছো, জোস। তাহলে সোনা পাখিরা, এবার দেখো, এটা না আমার এখানে দিয়ে রাখতে ইচ্ছা করছে। থাকে না যে আসলে ওই যে জিনিসপত্র ভেঙে গেলে মায়া হয়, তো আমার কাছে ওরকম মায়া হচ্ছে, তো মায়ার চোটে আমি এখানে হচ্ছে আবার লাগিয়ে দিলাম এটাকে। ওকে, তো এইবার একটু লক্ষ্য করে দেখো তো, আমরা এখান থেকে যেটা পাচ্ছি, পি সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, মানে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা হয়, আছে তো? এবং কিউ যেটা, কিউ সমান সমান আমরা লিখতে পারি আর সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। দেখো কি বললাম, পি সমান হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ সমান সমান হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই দুইটা অনুপাত নিয়ে আমি এটা পেলাম এবং এইটা আর এই অনুপাতটা নিয়ে এটা পেলাম। সো তাহলে দেখো, আমাদের প্রথমে যে প্রশ্নটা করেছিল যে আর ভেক্টরকে আলফা এবং বিটা এরকম দুইটা উপাংশে ভাগ করতে, আর ভেক্টরকে
আর ভেক্টরকে আলফা ও বিটা এমন উপাংশে বা জিনিসটা কিভাবে ফ্রেম করা যায় যে হচ্ছে আমরা আর ভেক্টরের আলফা ও বিটা কোণ বরাবর বা বিটা কোণে উপাংশ কত, উপাংশ কত। ঠিক আছে, আর ভেক্টরের আলফা এবং বিটা কোণে উপাংশ কত। সো তাইলে এখান থেকে দেখো পি সমান সমান হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ সমান সমান হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। 180 কই স্যার? স্যার 180 কোথায় গেল স্যার? এখানে একটা কাক আসছিল, তো সেই কাকটা আসছিল, আসার পরে ও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। তো হঠাৎ করে একদিন মনে হলো যে যাই একটু 180 কে খেয়ে আসি। 180 কে যখন খেলো তখন ওর কাছে মনে হলো যাই এবার একটু মাইনাস কেও খেয়ে আসি। তো মাইনাস আর 180 দুজনকে একসাথে খেয়ে উড়ে নিয়ে চলে গেছে। এই কারণে এখানে আলফা প্লাস বিটা হয়েছে, বুঝতে পেরেছো? এই বেটা, এটা হচ্ছে ত্রিকোণমিতি। এই যে যদি ওই যে আমাদের তোমার এই অ্যাঙ্গেল যদি ওই যে আলফা হতো, তাহলে ওই যে সাইন 180 মাইনাস আলফা, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে না? তো এটাকে তো আমরা সাইন আলফা সমান লিখতে পারি, এটা ম্যাথে করে আসছো। তো একই কাজ করা হয়েছে এখানে। তো এখানে হচ্ছে জাস্ট সাইন আলফা প্লাস বিটা ছিল, 180 মাইনাস আলফা প্লাস বিটা ছিল, ওইখান থেকে নেওয়া। ভাইয়া তোমরা কি কষ্ট পেয়েছো? আচ্ছা থার্ড লাইন, থার্ড লাইন কোনটা ওমা? এখানে এইটার কথা বলতেছো, থার্ড লাইন? রাইট, সাইন 180 মাইনাস এ হচ্ছে সাইন আলফা। ও এটা, হ্যাঁ ভাইয়া, ওকে ঠিক আছে। ভাইয়া আগে পি লেখা হলো কেন যদি বুঝাতেন। ভাইয়া আমাদেরকে বলছে আর ভেক্টরকে দুইটা উপাংশে ভেঙে ফেলো, যেন একটা উপাংশ থাকে আলফা ডিগ্রি কোণে আর একটা উপাংশ থাকে বিটা ডিগ্রি কোণে। জাস্ট প্রশ্নে আর বলা ছিল, আলফা বলা ছিল, বিটা বলা ছিল। তো আমরা আলফা কোণে যে উপাংশটা নিছি সেটাকে মনে মনে ধরছি এটার মান পি, পরে পি এর মানটাই বের করছি, এবং আর একটা বিটা কোণে যে উপাংশটা আছে সেটাকে আমরা কিউ ধরছি এবং কিউ এর মানটা আমরা পরে বের করছি। বুঝতে পারছো ভাইয়া আপুরা? পি কিউটা বের করলেন কেমনে? হ্যাঁ আবার এই যে এখান থেকে এই সূত্র দিয়ে সাইন ল দিয়ে, এই যে ভাইয়া এটা সাইন ল ছিল, তো সাইন লটা ইউজ করে আমরা এখান থেকে পেয়েছি। এটা হাই ম্যাথের কনসেপ্ট বুঝছি ভাইয়া, যাক থ্যাংক ইউ। কজ ইউজ করা যাবে, যাবে যাবে, কজও ইউজ করা যাবে, চিন্তা করো না। আমরা চাইলে এখান থেকে কজ টজ নিয়ে আসতে পারবো। এখন দেখো সাপোজ আমরা একটা কাজ করি, এবার একটা কাজ করি। এইখান থেকে দেখো আমরা পাইছি কিন্তু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ সমান পাইছি আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো ভাইয়া বলো তো এইখানে আমাদের যে আলফাটা আছে সেটা কিন্তু পি এর সাথে কোণ ছিল, আর এখানে যে বিটাটা ছিল সেটা কিন্তু কিউ এর সাথে কোণ ছিল। খেয়াল করো, পি বের করার জন্য আমরা কিন্তু সাইন বিটা লাগছে, পি বের করার জন্য সাইন বিটা লাগছে, আর কিউ বের করার জন্য সাইন আলফা লাগছে। ঠিক আছে, আলফাটা কার সাথে ছিল? আলফা কোনটা ছিল? পি এর সাথে কোণ, আর বিটাটা ছিল কিন্তু কিউ এর সাথে কোণ। ঠিক আছে, 180টা বুঝান ভাইয়া। ভাইয়া 180 এটা পুরো ত্রিকোণমিতি থেকে আসা। তুমি আপাতত এগুলা শোনো, কিছু জিনিস আছে ম্যাথের জিনিসপত্র, তো তোমার এগুলা 9-10এও ম্যাথে কিন্তু আলোচনা হয়েছে। তো ওই একই জিনিস আবার এখানে আলোচনা করতে চাচ্ছি না, কোন কারণে শোনো, কারণ এই জিনিসটা প্রমাণ করা হয়ে গেলে আলটিমেটলি এটা আর তোমার কোনো কাজে ফিজিক্সে লাগবে না। তো জাস্ট এটা জানলেই হবে যে সাইন 180 মাইনাস সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা 9-10এও তোমরা পড়ছো যে এটা সমান সমান লেখা যায় সাইন আলফা প্লাস বিটা। কিভাবে পাইছো ম্যাথে, কিভাবে ছিল না ছিল এগুলা ওখানে ডিরেক্টলি আলোচনা করা আছে বস। এই যে ফারজানা বলে দিছে ক্লাস 9-10 এর হায়ার ম্যাথের চ্যাপ্টার 8 পড়লে বুঝবা 180 কই গেছে, রাইট? সো এগুলা একদম বাচ্চাকালের জিনিসপত্র। তো তবুও তোমাদের ত্রিকোণমিতি ক্লাস এগুলা নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু আমার এটা আমি তখন ডিটেইলস আলোচনা করতাম যদি এটা হচ্ছে ফিজিক্সে আমার সামনে আরো কোথাও কাজে লাগতো, কিন্তু আলটিমেটলি আর লাগবে না। তাই এই কারণে এই প্রমাণগুলাতে যেহেতু লাগছে টুকটাক, আমাদের আলটিমেটলি ফাইনাল যে সূত্রটা পাই ওই সূত্রটাই মেইনলি কাজে লাগে। সো ওইটাতে আমরা ফোকাস করি। ঠিক আছে, দেখো এখন
এইখানে আমরা পি এর একটা সূত্র পেলাম এবং কিউ এর আরেকটা সূত্র পেলাম। চলো এবার একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করে আসি। এখানে বলছে 20 নিউটনের একটি বলকে 25 ডিগ্রি এবং 35 ডিগ্রি কোণে দুইটা উপাংশে ভাগ করা হলে উপাংশদ্বয়ের মান কত হবে? একটু তুলে ফেলো তো ভাই, একটু তুলে ফেলো প্রশ্নটা, একটু তুলে ফেলো। এখানে সাইন কিভাবে হলো? এটা হচ্ছে সাইন ল থেকে আসছে, একটু আগেই দেখাইছি ওটা। রাইট, সেকেন্ড চতুর্ভাগে সাইন ধনাত্মক, এই কারণে। ঠিক আছে, এটা তোলা হয়ে গেলে বলো। সূত্রের প্রতিপাদন লাগবে না বাবা, আমি তোমাদের বেশি ভালোবাসি দেখে সূত্রের প্রতিপাদনটা দেখাচ্ছি, তাছাড়া আসলে আর কোনো কারণ নাই সূত্রের প্রতিপাদন দেখানো। সূত্রের প্রতিপাদন এটা পরীক্ষায় লাগবে না, জাস্ট লাস্টে যে সূত্রটা দেখাচ্ছি সেগুলো ভালো মতন দেখো, আর যেই প্রতিপাদনগুলো লাগবে সেগুলো বলে দিব। হুম, আচ্ছা দেখো, এখানে বলছে 20 নিউটনের একটা বলকে আমরা দুইটা দিকে ভাগ করছি, একটা হলো 25 ডিগ্রি এবং একটা হচ্ছে 35 ডিগ্রি কোণে, দুইটা উপাংশে ভাগ করলে উপাংশদ্বয়ের মান কত হবে? তাহলে ভাই দেখো, মনে করো 25 ডিগ্রি কোণে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে পি ভেক্টর এবং 35 ডিগ্রি কোণে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে ভাই দেখো কি হয়, পি সমান সমান হবে হচ্ছে, মূল ভেক্টর ছিল 20, মেইন সূত্র কি? পি সমান হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এখান থেকে আর এর মান হচ্ছে গিয়ে 20, সাইন বিটা মানে 35 ডিগ্রি, আর নিচে হবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা অর্থ কত? 60 ডিগ্রি, 25 প্লাস 35, ঠিক আছে, এত ডিগ্রি। ওকে, এবং পি এর মানটা কত আসে আমাকে একটু জানাও ক্যালকুলেট করে। আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটা সমান সমান কি হবে? এটা সমান হবে হচ্ছে আর সাইন 25 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 25 প্লাস 35 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা যদি প্রথমটার মান হিসাব করি, আমি তোমাদেরকে অনেক বিশ্বাস করি, তোমাদেরকে আমি অনেক বিশ্বাস করি, তো তোমরা মনে করো না যে আমি ক্যালকুলেটরে চেক করছি যে তোমাদেরকে আসলে বিশ্বাস করা যায় কিনা, এটা আমি চেক করছি, কখনোই না। আমি তোমাদেরকে বিশ্বাস করি এবং তোমরা যা বলছো আমি সেইটাই কিন্তু লিখছি। তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অবিশ্বাস করেছি বলে ক্যালকুলেট করলাম? কখনোই এটা ভেবো না, কিন্তু তোমাদের চরমভাবে বিশ্বাস করি বলেই আজকে আমি তোমরা যা বলেছো তাই লিখে ফেললাম, কোনো দিকে তাকাইনি। ইভেন কিউ এর যে মানটা, সেই মানটাও তোমরা যা লিখেছো সেইটাই আমি লিখে ফেলছি। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া হয়তো বা ক্যালকুলেটরে চেক করছে, না ভাইয়া, ভাইয়া তোমাদের বিশ্বাস করে। এই কারণেই ভাইয়া কিন্তু একবারে তোমাদের মুখের কথার দাম দিয়ে 9.76 যেটা তোমরা লিখেছো সেটাই কিন্তু ভাইয়া লিখে ফেললো, কারণ ভাইয়া তোমাদের অবিশ্বাস করতে পারে না, ভাইয়া তোমাদেরকে ভালোবাসে। ওকে, তো দেখো এখানে আমরা দুইটা ভেক্টর পেলাম, একটা পি একটা কিউ। তার মানে কি দাঁড়ালো জানো? তার মানে দাঁড়াচ্ছে বিষয়টা এরকম যে এইটা যদি আমাদের একটা আর ভেক্টর হয় এবং তার 25 ডিগ্রি কোণে আর 35 ডিগ্রি কোণে আমরা যদি দুইটা ভেক্টরেও ভাগ করি, এটা 25 ডিগ্রি, এটা হচ্ছে 35 ডিগ্রি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো যদি 25 ডিগ্রি আর 35 ডিগ্রি দুইটা ভেক্টরে ভাগ করি, তাহলে 25-এর দিকে যে উপাংশটা হবে সেটা হচ্ছে 13.246 এবং কিউ এর দিকে যে উপাংশটা হবে সেটা হচ্ছে 9.76, আর সমান সমান ছিল 20 নিউটন। তো দেখো এটাই কিন্তু বোঝাচ্ছে বিটা সমান 35 কেন। ও মা, আলফা কোনটা বিটা কোনটা কিভাবে বুঝবা? এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো একটাকে আলফা ধরে নাও, যে কোনো একটাকে বিটা ধরে নাও, ঠিক আছে, একটা ধরলেই হলো, কোনো অসুবিধা নাই। তুমি এটা পি আর কিউ তো তোমাকে প্রশ্নে বলে দেয়নি কোনোটা, তাই না? কোনো অসুবিধা নাই। বিটা কেন 45 হলো? 25 হলো না কেন? 45 কোথায় হয়েছে ভাইয়া? 25ই তো হয়েছে ভাইয়া। 35 যে দেওয়া আছে, একটা 25 ডিগ্রি কোণে একটা 35 ডিগ্রি কোণে, তো এখানেও তো একটা 25 ডিগ্রি কোণে একটা 35 ডিগ্রি কোণে, দোনোটা যোগ করলে তো 21 হয়। 25 আর 35 যোগ করলে 60 হয় ভাইয়া, তুমি কি বলছো?
বলো তো আর কি হবে? আর তো 20 ভাইয়া, 20টাকেই তো আমরা ভাঙছি। দেখো 20 নিউটনের একটা বলকে 25 ডিগ্রি আর 35 ডিগ্রি কোণে দুইটা উপাংশে ভাগ করলে উপাংশদ্বয়ের মান কত হবে সেটাই কিন্তু আমরা পেয়েছি। ভাইরা বুঝতে পেরেছো? কিউ এর 20 গেল কই? এই যে ভাইয়া এখানে হচ্ছে কিউ এর আর এর জায়গায় 20 হবে। আর এর মানটা তো 20 তোমরা জানো। তো আমি ভেবেছিলাম যে তোমরা জানো, কারণ আমি উপরে ইউজ করেছি। সো একই জিনিস হবে ভাইয়া, সূত্রটা জাস্ট বসাইছি। দেখো ঠিক আছে, হিসেবটা কিভাবে করব? হিসেবটা কিভাবে করব ক্যালকুলেটরে? হ্যাঁ, ক্যালকুলেটরে কিভাবে করবা? এইটা তো ভাই অনেক কঠিন একটা প্রশ্ন করে ফেললে। শোনো, ক্যালকুলেটর হ্যাকস এনাম ভাই বানাচ্ছে কিন্তু তোমাদের জন্য। সো ইউটিউবে ওই ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে ক্যালকুলেটর কি করে ইউজ করতে হয় সেটা কিন্তু শিখবা। বুঝতে পারছো? ওকে। আর বড় দেখো এখানে একটা জিনিস দেখো, ছোট যে কোণটা ছিল সেটার দিকে মান কিন্তু বড় হয়, আর যেটার সাথে কোণ বড় সেটার মানটা কিন্তু একটু তুলনামূলক ছোট। আচ্ছা, এখন আমাদেরকে বলো তো যে ভাই, না চিত্রগুলো মাপা লাগবে না, আমি এটা বোঝানোর জন্য চিত্র আঁকছি। বুঝতে পারছো? তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তো পি প্লাস কিউ সমান আর হয়ে যাবে, চিন্তা করো না। না এই দেখো একজন বলছে, খুব ভালো একটা প্রশ্ন করছে, আমি ওকেই আমি আসলে আসলে আমার জোশ লাগছে। দেখো ও বলছে যে ভাই আপনি এসব ফাত্রামি ছাড়েন, আপনার এসব গেঞ্জাম আমি বুঝে গেছি, আমাদের ভুলভাল শিখাচ্ছেন। বলতেছে যে ভাই আপনি 20 নিউটনকে ভাঙে দুইটা উপাংশ পাইলেন, একটা 13 আর একটা 9। আমি যদি এদের যোগ করি, 13 আর 9 কে যদি যোগ করি, যোগ করার পরে তো এটা প্রায় 23 নিউটনের কাছাকাছি চলে আসছে। তো ভাইয়া 20 কে ভাঙলেন ভাইয়া, 20 কে ভাঙার পরে 13 আর 9 পেলেন। এই 13 আর 9 কে যখন যোগ করে দিচ্ছি তখন তো ভাইয়া 23 নিউটন আসছে। তো আমরা তো ভাইয়া এটা কেমন হয়ে গেল? এখানে তো ভাইয়া 20 আসার কথা 13 আর 9 যোগ করলে। বলো ঝামেলা কি, বলো এইখানে ঝামেলাটা কি, বলো বলো এইখানে ঝামেলা কি? এটা তো ভাই ভেক্টর, এটা কি নরমাল যোগ করলে এরকম হবে? এটা কি যোগ করলে হবে? হবে না তো। এইটা তো ভাইয়া, এটা তো ভাইয়া যোগ করলে হবে না। এই শোনো, অনেকে এই যে এখন জিজ্ঞেস করতেছে ভাইয়া উপাংশ কি? ভাইয়া উপাংশ কি এটা নিয়ে ক্লাসের শুরুতে আলোচনা করে আসা হয়েছে। তুমি যদি ক্লাসের মাঝখানে এসে জিজ্ঞাসা করো উপাংশ কি, এটা যদি অফলাইন ক্লাস হতো আমি তোমার জীবনেও বলতাম না উপাংশ মানে কি। কিন্তু যেহেতু অনলাইন ক্লাস সেজন্য আমি বলবো, কিন্তু আমি এখন লাইভে বলবো না, সেটা আমি রেকর্ডে বলবো। সো অলরেডি কিন্তু যেহেতু বলা আছে, তুমি যখন রেকর্ড ক্লাসটা দেখবা সেই সময় তুমি কিন্তু ওই আগের থেকে ক্লাসটা দেখে আসলে, প্রথম থেকে দেখলেই পুরাটা পেয়ে যাবা। সো এই জন্য প্লিজ এই ক্যাচর ম্যাচর করো না যে ভাই এটা আবার বলেন, ভাই এটা বলেন, এটা বলেন। স্মার্ট হইতে হবে ভাই, যেগুলো আগে পড়ায় আসছি এগুলা সিকোয়েন্সটা ফলো করো, তাহলে আর কিছু লাগবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। 35 সমান পি ধরতে পারবা? পারবা, পারবা, কোনো অসুবিধা নাই। ওকে, সো দেখো এই অঙ্কে আর সময় না দেই, সহজ অঙ্ক নিয়ে তোমরা পেঁচাচ্ছ খালি। দেখো এখন কথা হচ্ছে, ও যেটা বললো যে ভাইয়া আপনি এই পয়েন্টটা তো ভ্যালিড, যে আপনি একটা পাইলেন 13 একটা পাইলেন 9, দুইটাকে যোগ করলে তো আসতেছে 23। তো তাইলে কিভাবে হবে? জীবন কিভাবে চলবে নাকি? আমি বলবো না, জীবন চলা দরকার নেই। আগের ম্যাথে পাওয়া উপাংশগুলা লব্ধি করলে 20 নিউটন আসবে। তো চলো এটা একটু চেক করে দেখি। তো আমরা যেটা পি পাইছিলাম, পি এর ভ্যালু পাইছিলাম 13.246। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া ভুলে গেছে, ভাইয়ার হয়তো মনে নাই মানগুলা, কিন্তু বিশ্বাস করো আমি যে পি আর কিউ এর মানটা বলছি, বের করছি, এটা আমার একদম মুখস্থ আছে, একদম ঠাড়া মুখস্থ আছে আমার। কিউ এর মান ছিল 9.76। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া দেখে দেখে বলছে, না কখনো না। ছি ছি ছি। এবং বলো তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল? এটা আমারে বলো এবার। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল বলো দেখি, কে বলতে পারে আগে। পি আর কিউ এর মধ্যবর্তী জোস 25 আর 35। দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু ছিল 25 যোগ 35 সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। কেন? কারণ আমরা কিন্তু আগে 20 নিউটন যেটা ছিল সেটাকে একটা 25 ডিগ্রি উপাংশ আর একটা 35 ডিগ্রি উপাংশ, এরকম দুইটা উপাংশে কিন্তু ভাগ করে লিখেছিলাম, একটা পি একটা কিউ। সো তাহলে আমরা যে এবার বের করতে যাচ্ছি লব্ধির মান কি আসলে 20 আসে কিনা। তো সেটার জন্য পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা সমান সমান কত হবে? 25 যোগ 35। ভাই রেকর্ডটা আরেকবার দেখলেই বুঝবো আমি কি বলতেছি। সো এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভাই এখানে চলো আমরা একটু চেক করে দেখি এটা কি 20 আসে কিনা। সো আর এর যে ভ্যালু সেটা সমান সমান হবে এরকম, যে স্কয়ার রুট অফ
13.246 স্কয়ার প্লাস 9.76 স্কয়ার প্লাস 2 ইন্টু 13.246 ইন্টু 9.76 cos 60 ডিগ্রি। দেখো এটার মান হিসাব করে দেখো 20ই আসে। প্রায় 20 মানে কি, আমি এখানে তো ওই যে ধরো ভ্যালুগুলোকে পুরাটা নেই নাই, ঠিক আছে? সো এটা 20ই কিন্তু কাছাকাছি আসবে। তো তার মানে কি দেখো, আমাদের কিন্তু আসলে এই দুইটা উপাংশে যে ভাগ করছিলাম তাদেরকে যোগ করলে কিন্তু এই 20ই আসছে। বাহ, ফেসবুকের ছেলেমেয়েরা তো অনেক অ্যাটেন্টিভ অ্যাপের মতন। ভাইয়া এই সূত্র কই থেকে আসলো? এই সূত্রটা একদিন প্লেনে করে যাচ্ছিল, ও ওর মতন করে উড়ে উড়ে যাচ্ছিল। আমি ওকে একদিন দেখে বললাম, এই তুই উপরে কি করছিস, তোকে তো দরকার, তুই নিচে নেমে আয়। ও তখন ঠাস করে নিচে এসে এখানে বসে গিয়েছে। আনবিলিভেবল। একটু প্রথম থেকে দেখতে হবে, ক্লাসটা প্রথম থেকে দেখলে সব বুঝতে পারবা ভাইয়া, ঠিক আছে? ওকে, জোস। এটা এটা আমি যদি আগে কোনো কিছু পড়ায় আসি তাহলে এটাই বলবো আমি এখন থেকে, এটাই উত্তর। যে কি হচ্ছিল ভাই, কোত্থেকে আসলো, উপরে প্লেনে করে যাচ্ছিল। আমিও বললাম, এই তুই প্লেনে কি করছিস, তোর কি প্লেনে থাকার কথা, তোর তো এখানে থাকার কথা, নিচে নেমে আয়। ও তখন নিচে নেমে এখানে বসে গিয়েছে। এটাই। 180 থেকে বিয়োগ করতে হবে না? না ভাইয়া, কোনো বিয়োগ টিয়োগ করা লাগবে না, কোনো বিয়োগ করা লাগবে না। কেন বিয়োগ করবো কেন আবার 180 থেকে? কারণ আমরা তো ফাইনালি কি পাইছিলাম দেখো, এই যে এখানে 180 থেকে বিয়োগ করার পরে যা আসে সেটা সমান সমান তো এইটাই আসছিল, সাইন আলফা প্লাস বিটা। তো তাহলে আবার 180 থেকে বিয়োগ করবো কেন? ওকে, তো এবার আসো সবচেয়ে বড় মজাতে, সেটা হচ্ছে আমরা এখন মূলত আমাদের দুইটা উপাংশে ভাগ করব, কিন্তু এদেরকে আমরা এমন ভাবে দুইটা উপাংশে ভাগ করব যাতে করে তারা পরস্পর লম্ব হয়, ঠিক আছে? যাতে করে সেটা লম্ব হয়। অর্থাৎ খেয়াল করো, এখন আমরা কি করতে চাই, আমরা বলতো এর আগের বার কি করছি, এই একটা ভেক্টরকে নিয়ে দুইটা ভেক্টরে পরিণত করছিলাম, এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর। এদের মধ্যে এটার সাথে কোণ ছিল 25 ডিগ্রি এবং এটার সাথে কোণ ছিল 35 ডিগ্রি। সো এই হলুদ কালারের ভেক্টরটাকে আমরা দুইটা ভেক্টরে ভাগ করছিলাম, সবুজ ভেক্টরে ভাগ করছিলাম। সেই সবুজ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ছিল? 60 ছিল। কিন্তু আমরা এইবার যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেই রকম উপাংশে কনভার্ট করতে চাই। কেন কাজে লাগে সেটা পরে বুঝবা। আপাতত মাথায় রাখো যে আমরা এই হলুদ কালারের ভেক্টরটাকে এমন দুইটা উপাংশে ভাগ করতে চাই যেই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে তাদের মধ্যবর্তী কোণ কত? দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি ছিল। কিন্তু এইবার আমরা এমন একটা স্পেশাল উপায়ে দুইটা উপাংশে ভাগ করতে চাই যাতে করে ওই উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এই ধরনের উপাংশকে আমরা বলি লম্ব উপাংশ। এই ধরনের উপাংশকে আমরা বলি লম্ব উপাংশ। তার মানে দেখো জিনিসটা কি বলতে চাচ্ছি, যে ভাই আমরা এখন একটু মজার জিনিসের দিকে আগাবো, এটা একটু বোরিং। আমরা এবার এমন দুইটা উপাংশে এটাকে ভাগ করব ভাইয়া যাতে করে একটা উপাংশের সাথে আরেকটা উপাংশের কোণটা হয় 90 ডিগ্রি। যাতে করে একটা উপাংশের সাথে আরেকটা উপাংশের কোণ কত হয়? কোণটা হয় 90 ডিগ্রি। এই দেখো দুইটা উপাংশের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো তাহলে দেখো এইটা যদি আর হয়, এইটা তো ভাই 90 ডিগ্রি আছে, তাহলে আমাকে বলো তো দেখি যে ভাই এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। এখন আমি নিশ্চিত তোমরা এটা বললে আকাশ থেকে ভেঙে পড়বা। এটাকে আমি এক্স ধরলাম, তাহলে এক্স এর মান কত সেটা আমাকে বের করতে হবে। বলো তো, থিটা দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে, এইটার মান 90 ডিগ্রি। সো এটা কি তিন কোণের সমষ্টি না? থিটা এক্স 90, তিন কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে সোনা পাখি 180 ডিগ্রি। সো এক্স এর যে ভ্যালু সেটা আসলে কত আসছে? 180 মাইনাস 90 মাইনাস থিটা, এখান থেকে আসছে 90 মাইনাস থিটা। সো এইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা। এই যে এক্স যেটা আছে, এই এক্স এর ভ্যালুটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে ভাইয়া বলতো, আমরা যদি এই ভেক্টরটাকে পি বলি আর এটাকে যদি কিউ বলি, তাহলে একটু যদি উপাংশের নিয়মে আসি তাহলে কি লেখা যায় দেখো, যে কি ছিল, পি সমান সমান ছিল আর সাইন, এটা কার সাথে কোণ বসাতাম? কিউ এর সাথে কোণ কত? কিউ এর সাথে কোণ কত? এক্স। এক্স মানে কত? 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই হবে কি সাইন, এই থিটা প্লাস এক্স দুইটা যোগ করলে কত পাবো? থিটা প্লাস এক্স দুইটা যোগ করলে পাবো 90।
সো তাহলে এই নিচে কিন্তু চলে আসবে আমাদের 90। বুঝতে পারছো? জি ভাইয়া, আপনি বুঝাচ্ছেন আর বুঝবো না, এটা কি হয়? আনবিলিভেবল। সো তাহলে পি এর যে ভ্যালু সেটা হচ্ছে কত আসছে বলো তো, সাইন 90 মাইনাস থিটা। এবার আমি জানি আবার অনেকে 10 তলা বিল্ডিং এ ক্রিকেট খেলছিল, তো হুট করে মনে হলো যে আমি যাই, ভালো লাগছে না, একটু লাফ দিয়ে আসি। তো লাফ দেওয়ার পরে তার যে অবস্থা হবে, এখন আমি একটা লাইন লিখবো, সে লাইনটা লেখার পরে তার আসলে একই অবস্থা হবে। তো দেখো, আর সাইন 90 মাইনাস থিটা, তো এই আর সাইন 90 মাইনাস থিটাকে আমরা বলতে পারি আর কস থিটা। শেষ, আমি শেষ, ধ্বংস হয়ে গেলাম। জানো এটা, সাইন 90 মাইনাস থিটাকে কস থিটা বলা যায়, বিশ্বাস করো ভাইয়া। এটা এটা বিশ্বাস না করলেও আমি একটু পরে আরেকটা সূত্র দিয়ে তোমাকে বিশ্বাস করাবো, চিন্তা করো না। আর সাইন 90 এর মান 1, এটা হয়তো তোমরা অনেকেই জানো না, আজকেই প্রথম জানলা। সো আমাকে থ্যাংক ইউ দিও যে ভাইয়া জীবনও জানতাম না আর সাইন 90 এর মান যে 1 হয়। যাক, বুঝছি। মানে আমার জান থেকে পানি বের হয়ে গেল, জানে পানি, ও না সরি, জানে পানি আসলো, দুঃখিত। পি সমান সমান আর কস থিটা, এই যে সাইন 90 মাইনাস থিটাকে কস থিটা বলে, ঠিক আছে? এবং বলো তো কিউ সমান কি লেখা যায়? ভাই আপনি কিন্তু আমাদেরকে অনেক তুচ্ছ স্টুডেন্ট ভাবছেন, কিন্তু আমরা কিন্তু এতটা তুচ্ছ না, আমরা কিন্তু তার চেয়েও তুচ্ছ। আনবিলিভেবল। ওকে, সো দেখো, তোমরা কি মনে মনে কষ্ট পাচ্ছ? প্লিজ পেও না। কিউ সমান সমান কি বলা যাবে? আর সাইন, বলো তো এখন কার সাথে কোনটা বসাবো? এখন যেহেতু কিউ এর ভ্যালুটা বসাচ্ছি, তাহলে পি এর সাথে কোনটা বসাবো? তাহলে আর সাইন থিটা ডিভাইডেড বাই হবে হচ্ছে সাইন 90 ডিগ্রি। এটা কিন্তু সূত্রের মাধ্যমে আমি এটা লিখলাম, কিন্তু এছাড়াও আমরা একটু ফিল করে করে সহজে এটাকে লিখতে পারবো, এটাই এখনই দেখাচ্ছি। তো দেখো, কিউ এর মান আসলো আর সাইন থিটা, আর পি এর মান আসলো আর কস থিটা। এখন ভাই দেখো, আমরা কি করলাম এখানে? ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায় দেখো, দেখো এইখানে আমরা চাইছি আর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে পি আর কিউতে ভাগ করব, কিন্তু এমন ভাবে ভাগ করব যাতে করে ভাগগুলা বা উপাংশগুলা পরস্পরের সাথে লম্ব হয়। তো সেই কারণে দেখলাম যদি লম্ব হয় তাহলে একটা সুবিধা হয়, যে নিচে সাইন আলফা প্লাস বিটা যেটা, সেটার ভ্যালু 90 ডিগ্রি হয়ে যায়, তো সাইন 90 মান 1 হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখো, পি যে ভেক্টরটা আছে সেই পি থিটা দেওয়া আছে ভাইয়া, থিটাটা দেওয়া আছে, এক্সট্রা দেওয়া নাই, ঠিক আছে? থিটাটা দেওয়া আছে, এক্সট্রা দেওয়া নাই। ভাই আপনি অনেক কষ্ট করে বুঝেন, আমার কষ্টটা তোমরা বুঝছো। আমার ইচ্ছা করছে মাথা দিয়ে কাঁদতে, মানে আমার হঠাৎ করে ইচ্ছা করছে যে আমি হাউমাউ করে হেসে হা হা করে কেঁদে দেই। পি সমান সমান আর কস থিটা। দেখো খেয়াল করে, নিচের যে সাইন 90 এটা কিন্তু নাই হয়ে গেল, আবার এখানেও আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 90 এটা কিন্তু নাই হয়ে গেল। তো এটা দেখো একটু সিম্পল লাগতেছে কিন্তু দেখতে। আমরা কি করলাম দেখো, আমরা এখানে আর ভেক্টরের একটা উপাংশ নিছি থিটা ডিগ্রি কোণে, এবং আরেকটা উপাংশ নিছি পি এর সাথে 90 ডিগ্রি কোণে। খেয়াল করো কি বললাম, আর ভেক্টরকে আমরা ভাঙছি থিটা ডিগ্রি কোণে, আর আরেকটা উপাংশ নিছি পি এর সাথে 90 ডিগ্রি কোণে। খেয়াল করো, এই সমীকরণগুলোর মধ্যে শুধু থিটা আছে আর আর আছে, আর আছে আর থিটা আছে। এখন এটাকে আরো একটু সুন্দরভাবে চিন্তা করা যায় চাইলে, আর একটু সুন্দরভাবে চাইলে এটাকে চিন্তা করা যায়। সেটা কিভাবে দেখো, আর একটু সুন্দরভাবে কিভাবে চিন্তা করা যায় বলো তো? এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না ভাইয়া? তোমরা হয়তো অনেকেই সমকোণী ত্রিভুজ চিনো না। যেই ত্রিভুজটা সমকোণী সেটাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ভাইয়া দুইবারই সাইন কেন? কেন ভাইয়া, একটু সূত্রের সাথে মিলায়ও দেখো, নিচে নিচে দুইটাই সাইন ছিল, এখানেও সাইন ছিল। সো একটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটাটা কজ হয়ে যায়, আর একটা সাইন হয়। চিত্র দেওয়া লাগবে না, আগে শুন ভাই, বুঝ আগে, অঙ্ক সহজ, অঙ্ক সহজ আছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ভাই, এবিসি যে ত্রিভুজটা আছে, ইস তোমরা আসলে আমাকে অনেক ভুল বোঝো। এবিসি ত্রিভুজ, কেউ আমাকে ভালোবাসে না, সবাই খালি আমাকে ভুল বুঝে। দেখো, ত্রিভুজ এবিসি যেটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ও সাইন কোথায়, ও আচ্ছা, সাইন 90, এটা সাইন কোথায় গেছে এটা জিজ্ঞেস করতেছো? সাইন 90 এর মান 1 হয় ভাইয়া, ক্যালকুলেটর একটু বসাই দেখো, সাইন 90 এর মান 1 হয়। এটা হয়তো অনেকেই বিশ্বাস করবা না, বিশ্বাস করো, সাইন 90 এর মান 1 হয়, এই জন্য সাইনটা নাই হয়ে গেছে। আমি তো তাই বলি যে ভাই কি রে, ওরা কি বলতেছে এটা,
sin 90 এর মান 1 হয় ভাইয়া, এই কারণে এটাকে আমি সরিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? মাঝে মাঝে আমি নিস্তব্ধ হয়ে যাই, খুব হাউমাউ করে হাসতে ইচ্ছা করে, হা হা করে কাঁদতে ইচ্ছা হয়। ত্রিভুজ এবিসি যেটা, এই ত্রিভুজ এবিসি তে বি কোণটা কিন্তু সমকোণী, মানে সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন ভাইয়া বলো তো, আমরা আর জানি এবং মনে করো এই কোণটা জানি থিটা, দুইটা জিনিস জানি, কি কি? একটা আর জানি, থিটা জানি। আমাকে বলছে পি বের করো এবং আমাকে বলছে কিউ কত বের করো। আর জানি, থিটা জানি, আর কিছু কিন্তু জানি না, এগুলা কিছু জানি না। এটা 90 ডিগ্রি, এটা তো ঠিক আছে, এটা 90 ডিগ্রি। এখন ভাই বলো তো, যে আমরা এখান থেকে সাইন থিটা সমান কি লিখতে পারি? সাইন থিটা সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। সো এখান থেকে দেখো, এই থিটার বিপরীত বাহু হচ্ছে কিউ, লম্ব, আর অতিভুজ কত? আর। তাহলে দেখো ভাই, এখান থেকে আমি পেলাম কিউ সমান সমান আসছে আর সাইন থিটা। ভেরি গুড। এবং একইভাবে দেখো, আমি যদি কস থিটাকে নেই, কস থিটাকে নেই, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তো কস থিটা সমান সমান এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো তাহলে পি বাই আর, পি বাই আর, ভূমি বাই অতিভুজ। তো তাহলে পি সমান সমান যেটা আসছে সেটা হচ্ছে আর কস থিটা। দেখো এটা কিন্তু প্রমাণটা আরো সহজ হয়ে গেল না? দেখো আগেও কিন্তু আমরা তাই পাইছিলাম, পি সমান ছিল আর কস থিটা, কিউ সমান ছিল আর সাইন থিটা। পি সমান আর কস থিটা, কিউ সমান আর সাইন থিটা। সূত্রের এইটুকু প্রমাণ কিন্তু তোমার কাজে লাগবে না, কিন্তু এইটুকু আমার লাগবে, এই ভ্যালুগুলো আমার লাগবে ভাইয়া। এই যে এখন আকিবুর বলছে ভাই সূত্রের প্রমাণ কি কাজে লাগে? ভাইয়া কাজে লাগার থেকে ব্যাপারটা হচ্ছে যে সূত্রটা আসলে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই জিনিসগুলা একটু বুঝলে আমাদের কিন্তু একটু ফিল বাড়ে। বুঝতে পারছো? আমরা একটু লজিকটা ধরতে পারি যে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কি আসলো। বুঝতে পেরেছো? এই আর কি। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, না অভিক্ষেপ আর উপাংশ একরকম না। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে আসলে আমরা এখন মূলত এটা আমাদের কি কাজে লাগবে সেইটা একটু খেয়াল করো। দেখো আমরা লম্ব উপাংশে ভেঙে ফেলছি, একটা উপাংশের সাথে আরেকটা উপাংশ কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। এটার মানেটা আসলে কি? এটার ফিলটা কি? এটার ফিলটা হচ্ছে যে মনে করো আমাকে কেউ বলল যে এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে, আমাকে কেউ বলল যে ভাই এইটা হচ্ছে উত্তর দিক, এইটা হচ্ছে পূর্ব দিক। তো একজন লোক এই থিটা ডিগ্রি কোণে, ধরেন 30 ডিগ্রি কোণে ও 10 মিটার দূরত্ব গেছে, হ্যাঁ? তো আমাদেরকে বের করতে হবে যে লোকটা পূর্ব দিকে কত গেছে আর উত্তর দিকে কত গেছে। বলতো ভাইয়া, লোকটা পূর্ব দিকে কত গেছে, এই ভ্যালুটা কি আসলে জাস্ট সিম্পলি এখান থেকে এই পর্যন্ত হবে না? এইটুকু হবে পূর্ব দিক। যে লোকটা যদি এই দিকে যায়, তাহলে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা লোকটা পূর্ব দিকে কতটুকু গেছে, তাহলে কিন্তু জাস্ট এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা, এটাই কিন্তু পূর্ব দিকে যাওয়ার ভ্যালুটা। এটা কি বুঝতে পারছো কিনা বলো? কি বললো স্যার, গোল্ডেন এ প্লাস বলতে কোন এ প্লাস? আজ কোনো এ প্লাস আছে? হ্যাঁ আছে তো। এটা এটা হ্যাঁ, এটা 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 পাশের বাসার আন্টিদের মুখে আছে। তাছাড়া এটা তোমার জীবনে কোথাও লেখা থাকবে না যে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো। সব সাবজেক্টে এ প্লাস মানে এটাকে শর্টকাটে বলে গোল্ডেন এ প্লাস। একজন ভালোবেসেই যাচ্ছে, আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ স্যার। আর এবারে বুঝছিস কিনা বল? থ্যাংক ইউ, মানে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমি এই যে স্যার অঙ্ক কখন করাবেন, এটাই অঙ্ক ভাইয়া, এটাই অঙ্ক। ওকে, সো দেখো, তাহলে পূর্ব দিকে কতটুকু গেছে? সে গেছে কোনাকুনি, কিন্তু কিন্তু আমরা জানতে চাই কি সে পূর্ব দিকে কতটুকু গেছে। তাহলে আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা সেটা মূলত বের করতে হবে। এবার যদি আমি জানতে চাই যে লোকটা উত্তর দিকে কতটুকু গেছে, তাহলে কি সেটা এই ভ্যালুটা না বলতো? সেটা কিন্তু এই ভ্যালুটা, সে উত্তর দিকে কতটুকু গেছে। এখন ভাইয়া বলতো, আমরা এই ভ্যালুটা বের করতে পারবো এবং এই ভ্যালুটাও বের করতে পারবো। এটা কত হবে? শর্টকাট এখন শিখাচ্ছি, মনে রাখবা। এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি না? অ্যাঙ্গেলটা কোন বাহুর সাথে? এই বাহুর সাথে।
যার সাথে যেই ভেক্টরের সাথে কোণ থাকবে, বলতো এই ভেক্টরের সাথে কি কোণ আছে? না। 30 ডিগ্রি কোণ এটা কার সাথে আছে? এটা এই নিচের ভেক্টরটার সাথে আছে। 30 ডিগ্রি কোণটাই নিচের ভেক্টরটার সাথে আছে। যার সাথে কোণ থাকবে তার সাথে হবে কজ। তার মানে কি, এই ভেক্টরের ভ্যালুটা হবে হচ্ছে 10 cos 30 ডিগ্রি, আর এই ভেক্টরের ভ্যালুটা হবে 10 sin 30 ডিগ্রি। এটা তুমি সেই ত্রিভুজ নিয়মেও করতে পারো, একটু আগে যেভাবে লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ দিয়ে করলাম সেটা দিয়েও করতে পারো। এটা হচ্ছে মনে রাখার জন্য সুবিধা, যে আমি দুইটা উপাংশে ভাগ করব, একটা এই দিক বরাবর আর একটা তার সাথে লম্ব বরাবর। আবার বলছি, আমি এই ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করব, একটা হচ্ছে ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে উপাংশ থাকবে, আর আরেকটা উপাংশ হবে প্রথম উপাংশের সাথে 90 ডিগ্রি কোণে। সো তাহলে এই দিক বরাবর ভেক্টরের ভ্যালুটা কত হবে আর এই দিক বরাবর ভ্যালুটা কত হবে সেইটা মূলত আমি বের করতে চাই। তাহলে দেখো, এটা যদি 10 হয় তাহলে এই দিক বরাবর তার যে উপাংশ সেটা হচ্ছে 10 cos 30, আর এই দিক বরাবর তার যে উপাংশ সেটা হচ্ছে 10 sin 30। এটা কিন্তু ওই ম্যাথ করেই আসছে। তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো যে ধরো এটা একটা লাঠি রাখা আছে, এটা একটা লাঠি রাখা আছে, তো সেই লাঠিটার উপর থেকে আমি যদি একটা আলো ফেলি, তাহলে বলো তো এই আলোটার ছায়া কতটুকু অঞ্চল জুড়ে পড়বে? এতটুকু অঞ্চল জুড়ে পড়বে। তো তাহলে এই ভেক্টরটার পূর্ব দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এতটুকু, আর উত্তর দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এতটুকু। ঠিক আছে? তাহলে যার সাথে কোণ থাকবে সেটা হবে কজ, আর কজের উপাংশের 90 ডিগ্রি কোণে উপাংশটা হবে সাইন। তাহলে এইবার তোমাদের জন্য আমি একটা কুইজ দেই, দেখি কুইজটা কয়জন পারে। কুইজটা কয়জন পারে দেখো, বলো তো। মনে করো এই দিকে একটা ভেক্টর আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিছে 60 ডিগ্রি, এইটার মান বলে দিছে 50। তোমাকে বের করতে হবে এই ভেক্টরটার এই দিক বরাবর উপাংশ কত, এই দিক বরাবর উপাংশ কত, এই দিক বরাবর উপাংশ কত। মানে এটা যদি আবার ধরো সেই উত্তর দিক হয়, এইটা যদি আমাদের সেই পূর্ব দিক হয়, তাহলে যদি একটা লোক উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সে পূর্ব দিক বরাবর কতটুকু দূরত্ব গেছে? ভেরি গুড। এটা হবে হচ্ছে, দেখো, যার সাথে কোণ ছিল, কার সাথে কোণ ছিল? উত্তরের সাথে কোণ ছিল, তাহলে এই দিকটা হবে হচ্ছে 50 cos 60, আর যেই উপাংশটার সাথে কোণ নাই সেটা হবে কি 50 sin 60। দেখো, এই ভেক্টরকে আমরা এরকম দুইটা উপাংশে ভাগ করছিলাম, এই ভেক্টরটাকে আমরা হচ্ছে এরকম দুইটা উপাংশে ভাগ করছিলাম। ঠিক আছে? এই ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করছি, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। সো কখনোই এটা কিন্তু মনে করলে হবে না যে ভাইয়া এক্স অক্ষের সাথে যেটা সেটা কজ হয় না। কোন যার সাথে থাকে, কোন যার সাথে থাকে সেইটা হয় কজ। ঠিক আছে? অনেকেরই এসএসসি তে গ্যাপিং রয়ে গেছে, এগুলা কি ক্লিয়ার? ভাইয়া আবার বলছি, ফিজিক্সে তোমার ভালো মতন বোঝার জন্য যা কিছু প্রয়োজন সেগুলা প্রত্যেকটা জিনিস চিবাই চিবাই বলছি। এখন যেই প্রমাণগুলা না দেখালেও আমি পারতাম, যেই প্রমাণগুলা না দেখালেও তোমার ফিজিক্সের ম্যাথে কোনো সমস্যা হবে না, কিন্তু প্রমাণগুলো একটু দেখায় রাখছি তুমি যাতে লজিক্যাল সিকোয়েন্সটা বোঝো সেটার জন্য। এর মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, ওই অপারেশন গুলা তুমি কিন্তু ম্যাথের মধ্যে এমনিতেই পাবা, তো শুধু শুধু এখানে বাড়তি আলোচনার দরকার নাই। কিন্তু ফিজিক্সে যদি ওই টপিকগুলো আমার লাগতো সেগুলো ডেফিনেটলি আমি আবার আলোচনা করতাম, সো এটা নিয়ে টেনশন করো না। যেই পার্টটুকু তোমার লাগবে সেগুলো আমি ডেফিনেটলি ভালো মতন চিবাই চিবাই যাচ্ছি, সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। মানে আমার কথা হচ্ছে যে যা পড়াচ্ছি এগুলো ভালো মতন আগে বুঝো। ঠিক আছে? যেগুলো তোমার বোঝা লাগবে সেগুলো বারবার করে আমি বলে দিব, সো এটা নিয়ে কোনো চিন্তা করো না ভাইয়া। একটু ভালোবাসতে শিখো আমাকে, একটু ভালোবাসো প্লিজ। ওকে, দেখো 90 থেকে মাইনাস হবে না 60? হ্যাঁ, এটাই, যে আমরা ওইটাও করতে পারি, যে তুমি যদি এইটা এখন নাও যে ভাই এটা তো ভাই 30 ডিগ্রি, তাহলে কোন যদি এইটা নাও তখন এইটা লিখতে পারবো 50 cos 30, আর এইটা তখন লিখতে হবে 50 sin 30। দেখে নাও কথাগুলা, যে কোন যদি এইটাকে নাও, কোন যদি এইটা নাও তাহলে এই উপাংশটা হবে cos আর এটা হবে sin, আর কোন যদি এইটা নাও তাহলে এটা হবে cos, এটা হবে sin। সো কোন যখন 60 নিচ্ছ তখন 60টা কার সাথে? এর সাথে, তাহলে এটা হবে
cos 60, আর যদি এই কোণটা নাও তাহলে এই দিকের উপাংশটা হবে cos 30। এই আর কি, বুঝতে পেরেছো? পোল কোশ্চেন দিবেন, আরেকজন আসছে, লাফাচ্ছে। ওকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে, ধরো একটা খাঁচার মধ্যে ওকে আটকে রাখা হয়েছে। কেন ওকে আমি খাঁচার মধ্যে ভরবো আমি জানি না, কিন্তু ওকে হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছে খাঁচার মধ্যে ভরে রাখছি। ওখান থেকে ও নাচানাচি করতেছে, ভাইয়া পোল প্রশ্ন দিবেন না, ভাইয়া ভাইয়া পোল প্রশ্ন, লাফাচ্ছে। কি অদ্ভুত ভাই, অ্যাডমিশনের সময় তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আরে বাবা, অ্যাডমিশনের চিন্তা একটু পরে করো, আগে এটুকু বুঝো। ওই ক্যালকুলেশনের পার্টটুকু ওইটা পারবা, যদি ম্যাথই না পারো কি ক্যালকুলেশন করবে ভাই, বলো আমাকে। ওকে, সো তাহলে ভাইয়া এটা আমরা বুঝলাম। এখন আসো আমরা আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে যাব, সেইটা হচ্ছে যে আমাদের লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? উপাংশ আর লম্ব অভিক্ষেপের মধ্যে একটা পার্থক্য আছে। উপাংশ আর লম্ব অভিক্ষেপের মধ্যে একটা পার্থক্য আছে, মনে রাখবা। উপাংশগুলা যোগ করলে কিন্তু একটা ভেক্টর পাওয়া যায়, তার মানে উপাংশ কিন্তু একটা ভেক্টর। আর লম্ব অভিক্ষেপ যেটা আমরা বলছি, লম্ব অভিক্ষেপ যেটা আমরা বলছি সেটা কিন্তু একটা স্কেলার, সেটা কিন্তু কি একটা স্কেলার। ঠিক আছে, উপাংশ যেটা সেটা হচ্ছে ভেক্টর, লম্ব অভিক্ষেপ যেটা সেটা হচ্ছে স্কেলার। কি বললো ভাইয়া? অ্যাডমিশন নিয়ে প্যারায় আছে তুমি, অ্যাডমিশন এটা ভাই ওকে, ইগনোর ইগনোর। দেখো একই জিনিস দুইটা, যে বস মনে করো ফালতু ছেলেগুলো দেখি বেশি কমেন্ট করে, দেখি এবার কে কমেন্ট করে, একদম ধরে ফালামু কে ফালতু, একেবারে ধরে ফালামু কে ফালতু। আর যারা বারবার কমেন্ট করে এরা তো একেবারে জিসিবি, সরি আমি, এরা জিসিবি জিসিবি। ওকে, সো দেখো যখন আমরা এই দিক বরাবর একটা ভেক্টর নিচ্ছি, এইটাকে আমরা বলছি হলো উপাংশ, এইটাকে আমরা বলছি কি একটা উপাংশ। কিন্তু ভাইয়া যদি আমি এই দিক বরাবর জাস্ট মান নেই, মান নেই, মান নেই, তাহলে সেটা হবে হচ্ছে একটা অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। মান নিলে সেটা কি হবে? লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, সো এই ভেক্টরটার যদি আমি এই দিক বরাবর একটা ভেক্টর হিসেবে নেই সেটা হবে উপাংশ, আর যদি মান নেই সেটা হবে লম্ব অভিক্ষেপ। ভাই একটু মোটিভেশন দেন, এই যে আমি 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 এদের কমেন্টই বলবো না। অভিক্ষেপের সাথে একক ভেক্টর গুণ করলে উপাংশ পাওয়া যায়, রাইট, কারণ ভেক্টর। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। এবার আসো আমরা লম্ব অভিক্ষেপ যেটা একই জিনিস সেটাই একটু পড়ি। যে বস মনে করো আমরা চাচ্ছি এইখানে কোনো একটা ভেক্টর আছে, কোন ভেক্টরের, এই যে এটা একটা ভেক্টর, ভেক্টরের মান মনে করলাম 10, এ বা পি মনে করো, এই ভেক্টরের মান মনে করলাম এটা পি একটা ভেক্টর। এই পি ভেক্টরের আমি যদি চাই এই দিক বরাবর একটা লম্ব অভিক্ষেপ বের করতে, তাহলে সেই লম্ব অভিক্ষেপের ভ্যালুটা কত হবে, মানে এই ভ্যালুটা কত হবে, এটা যদি থিটা হয়, যে থিটা ডিগ্রি কোণে তার লম্ব অভিক্ষেপ কত হবে, এটার মান কত হয়, পি কস থিটা না, মান হবে পি কস থিটা। আর যদি দিক অ্যাড করতে চাই তাহলে কি হবে, এই দিক বরাবর যে একক ভেক্টর থাকবে সেই একক ভেক্টর দিয়ে গুণ দিয়ে দিব, এই দিক বরাবর যে একক ভেক্টর থাকবে একক ভেক্টর দিয়ে গুণ দিয়ে দিব। একক ভেক্টর কি করে? একক ভেক্টর দিক নির্দেশ করে। তো এটাই বলছে যে কোনো ভেক্টরের যে কোনো দিকে লম্ব অভিক্ষেপ, যে এই ভেক্টরের এই দিক বরাবর যে লম্ব অভিক্ষেপটা হবে সেটা হচ্ছে মূল ভেক্টর, এ দেখো পি, এবং মূল ভেক্টর ও ওই দিকের অন্তর্ভুক্ত কোণের কোসাইন, এই যে মূল ভেক্টর এবং এই দিকের অন্তর্ভুক্ত কোণ কত, থিটা, সেটার কোসাইন। ওইটাকেই আরেকবার লিখছে আর কি, একই কথা কিন্তু ভাইয়া। ঠিক আছে, এই জিহাদ ইয়া করো না। আচ্ছা এবার আসো আমরা কয়েকটা এক্সাম্পলে যাই, যে দেখো এগুলা কোথায় কাজে লাগে। তুমি খেয়াল করবা যখন আমরা পায়ে হাঁটছি
তখন আমাদের সামনে যখনই আগাতে চাই তখন পিছনের যে পাটা, সেই পিছনের পাটা কিন্তু এইরকম একটা বাঁকানো অবস্থায় থাকে। এখন এরকম বাঁকানো অবস্থাতে থাকলে মূলত কি হয়, একটু মনোযোগ দিয়ে দেখো। এরকম বাঁকানো অবস্থায় থাকলে যেটা হয়, আমরা মাটির উপরে এই বাঁকানো দিকে একটা বল প্রয়োগ করি, মাটির উপরে কোনাকুনি একটা বল প্রয়োগ করি, মাটির দিকে কোনাকুনি একটা বল প্রয়োগ করি। এখন মাটির উপরে ফোর্স প্রয়োগ করলে মাটি তো আর বসে থাকবে না, মাটিটাও কি করবে, মাটিটা কিন্তু এই দিক বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। আবার শোনো, যখন আমরা মাটির উপরে এদিকে বল প্রয়োগ করছি তখন এটা প্রতিক্রিয়া হিসেবে মাটিও কি আমাদের উপরে ঠিক এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে না, এরকম দিকে একটা বল প্রয়োগ করবে না? আশা করি বুঝতে পারছো। সো তাহলে এদিক বরাবর যদি বল প্রয়োগ করি তাহলে দেখো এইটার কিন্তু আমরা দুইটা উপাংশ পাবো। এই ভেক্টরকে আমরা যদি এবার দুইটা উপাংশে ভাগ করি, কেন ভাগ করব, আমাদের কিছু বোঝার সুবিধার জন্য, আমাদের কিছু ক্যালকুলেশনটা সিম্পলিফাই করার জন্য। সেটা কিভাবে দেখো, যে এই ভেক্টরকে যদি আমি এরকম দুইটা উপাংশে ভাগ করি, ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর, তাহলে দেখো আমরা, এটা একটু দেখতে কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, তো এরকম যদি দুইটা উপাংশে ভাগ করি, একটা উপাংশ এইটা একটা উপাংশ এইটা, তাহলে দেখো এইটাকে মনে করো বললাম থিটা, এটা যদি আর হয়, এই ভেক্টরটা যদি আর হয় তাহলে এদিক বরাবর যে ভেক্টর সেটা কিন্তু দেখো আর কস থিটা, আর এদিক বরাবর যে ভেক্টর সেটা হচ্ছে আর সাইন থিটা। এখন এখানে ভাইয়া কি হয়, এই জায়গাটাতে এই যে আর সাইন থিটা যে বলটা আছে সেটা কিন্তু আমাদের এমজিটা সাপোর্ট দেয়। এমজিটা সাপোর্ট দেয় মানে কি, রায়হান ভাই ফোন দিচ্ছে দেখেন তো, আর সাইন থিটা সমান সমান যদি এমজি হয় মানে কি, কি করছে এখানে, মূলত হাঁটার সময় যে ওজন বলটা আছে, হাঁটার সময় যে ওজন বলটা আছে সেটাকে কিন্তু ক্যারি করছে আর সাইন থিটা। আবার শোনো, এই যে আর সাইন থিটা যেটা আছে সেটা হচ্ছে এই এমজিটাকে ধরে রাখছে, ওজনটাকে ক্যারি করছে। যদি আর সাইন থিটা বড় হতো তাহলে কিন্তু উপরের দিকে সে চলে যেত, কিন্তু ওই আর সাইন থিটা আর এমজি দুইটা কিন্তু পরস্পরের সমান। এবং এই যে আর কস থিটা যেটা আছে, এই আর কস থিটাটা কিন্তু ওই লোকটাকে সামনের দিকে আগাতে সাহায্য করছে। তো এই যে অ্যানালাইসিস গুলা, এই অ্যানালাইসিস গুলা আমরা খুব সহজে করতে পারি যখন আমরা একটা ভেক্টরকে এরকম দুইটা উপাংশে ভাগ করে নেই। আবার দেখো কি হচ্ছে, আবার বলি, এখানে যে পাটা আছে পাটা কিন্তু মাটিটাকে এই দিক বরাবর একটা ধাক্কা দিচ্ছে, তাহলে মাটিটাও কি করবে, এই দিক বরাবর একটা ধাক্কা মানুষটাকে দিবে। এই ধাক্কাটার দুইটা উপাংশ, একটা উপরের দিকে একটা সামনের দিকে, সামনের দিকের উপাংশটা কি করছে, তাকে সামনে আগাতে সাহায্য করছে। দেখো যখন আমি এই ভেক্টরটাকে ভেঙে দুইটা ভেক্টরে রূপান্তরিত করে ফেললাম তখন কিন্তু এইটা আর নাই, কারণ এই মাঝখানের ভেক্টরটাকে ভেঙেই তো আমি এইটা আর এইটা পাইছি। এই ভেক্টরটা আমাদের ওজনটাকে ধরে রাখছে আর এই ভেক্টরটা আমাদেরকে সামনে আগায় নিয়ে যেতে সাহায্য করছে। ঠিক একই কারণে তুমি যখন দেখো, যখনই তুমি হাঁটছো তখন দেখবা পিছনের পাটা কিন্তু কোনা মানে একটু বাঁকা না হলে তুমি আসলে হাঁটতে পারছো না। বুঝতে পারছো? বলছে বাস্তব জীবনে কি কাজে লাগবে, এই যে তুমি অ্যানালাইসিসটা জানলা, এতে করে তুমি একটা জিনিস ব্যাখ্যা করতে পারবা যে দেখো, যখন আমরা একটু দৌড়াই সেই সময়টাতে আমাদের নিজেদেরকে একটু হালকা বলে মনে হয়। যখন তুমি দাঁড়ায় থাকবা তখন নিজেদেরকে যেরকম লাগবে, যখন তুমি হাঁটছো বা যেই মুহূর্তে তুমি দৌড়াচ্ছ তখন কিন্তু নিজেদের ওজনটা একটু হালকা বলে মনে হয়। তার কারণ আমাদের ওজনটাকে লিফট করার জন্য কিন্তু একটা ফোর্স থাকে। ঠিক আছে, ওকে। এবং তারপরে লন রোলারে গিয়ে ইউজ হয়, ঠিক আছে, লন রোলারে গিয়ে ইউজ হয়। ওকে, তো তাহলে আমরা এইটা আশা করি বুঝতে পারছি যে হচ্ছে এখানে কাহিনী কি হচ্ছে। ঠিক আছে, ওকে। সো আমরা আজকে এখানে মূলত শেষ করব।
আচ্ছা, হালকা হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আরো কয়েকটা টার্ম আছে, ওটাকে একবারে এখনই ধরো না, ওইটা আমি আরেকদিন বলবো না, যে হালকা লাগে কেন, কেন ভারী লাগে, ওইটাকে এখন মিশায় না, তাহলে মাথায় প্যাচ লাগবে, ওটা ভুলে যাও আপাতত। জাস্ট এটা মাথায় রাখো যে আমরা যখন এই দিক বরাবর বল প্রয়োগ করছি, তো এই দিক বরাবর বলটা প্রয়োগ করার ফলে যে আমাদের দিকে একটা প্রতিক্রিয়া বল আসলো, এই প্রতিক্রিয়া বলের যে দুইটা উপাংশ, একটা উপাংশ আমাদের ওজনকে ধরে রাখছে আর একটা উপাংশ সামনের দিকে আগায় নিয়ে যেতে সাহায্য করছে। সো এই উপাংশে ভাঙার কনসেপ্ট থেকে আসলে হিউজ ইমপ্লিকেশন আছে। আমরা দেখব নৌকার গুণ টানার ক্ষেত্রে এই উপাংশ কিভাবে কাজে লাগে। আমরা দেখব যে আমাদের হচ্ছে যখন আমরা পাখি উড়ে, তখন পাখি আসলে কিভাবে করে মূলত পাখি উড়ছে। খেয়াল করো, পাখি যখন সামনের দিকে আগায় যায়, পাখি কি করছে, পাখি হচ্ছে এইভাবে করে পাখনাটা মেলে তারপরে বাতাসে ঝাপটা দিচ্ছে। তো যখন বাতাসের উপরে পাখি একটা বল প্রয়োগ করে, বাতাসটাও কি করে, পাখির উপরে একটা প্রতিক্রিয়া বল দেয়। তো দেখো, পাখির উপরে যে প্রতিক্রিয়া বলটা বাতাস দেয় সেটা কিন্তু এই দিক বরাবর হয়। আবার বলছি, পাখি কি করছে, এই দিকে বাতাসে একটা বল দিচ্ছে, বাতাস প্রতিক্রিয়া বল হিসেবে কিন্তু এই রকম দিকে বল প্রয়োগ করবে। সেই বলের যে এদিক বরাবর উপাংশটা থাকবে, ওইটাই কিন্তু পাখিটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। সো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। তোমাদের নেক্সট ক্লাসে আমার আজকে এই টপিকটা পড়ানোর কথা ছিল, লম্বাংশ উপপাদ্য, কিন্তু আমাদের একটু পরে একটা লাইভ আছে, তো সেই লাইভের মধ্যে সবাই একটু থেকো, একটু ভালোবাসা দিও যদি তোমাদের ক্লাস না থাকে তাহলে। তো লম্বাংশ উপপাদ্যতে এটি একটু ডিটেইল টপিক, সো আজকে উপাংশের কনসেপ্ট একদম মাথার মধ্যে ভালো মতন রাখো। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এই লম্বাংশ উপপাদ্য নিয়ে কিন্তু পড়াশোনা করব, কিন্তু একটু খেয়াল রেখো যে তোমাদের হয়তোবা যে রুটিন, সেই রুটিনে কিন্তু আমাদের উপাংশ পর্যন্তই পড়ানো ছিল, কিন্তু লম্বাংশ উপপাদ্য এই টার্মটা হয়তো আজকের ক্লাস থেকে বাদ যাচ্ছে, কিন্তু এটা নেক্সট ক্লাসের সাথে আবার অ্যাড হয়ে যাবে। সো মনে করো না যে ভাইয়া কন্টেন্ট বাদ দিয়ে দিচ্ছি, কন্টেন্ট যা যা আছে প্রত্যেকটা জিনিসই পড়ানো হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু ক্লাস যদি একটা দুইটা বাড়ানো লাগে, আশা করি তোমরা এটা নিয়ে কান্নাকাটি করবা যে ক্লাস বাড়াইছেন কেন ভাইয়া, খারাপ লাগছে, আশা করি এগুলো করবা না। ওকে বস, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। দোয়া করো আমার জন্য, কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।